হ্যালো লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি স্বাগত বসু, একজন মেডিকেল স্টুডেন্ট, 4th ইয়ার MBBS, বারিন মেডিকেল কলেজ, রাজশাহী। আমি আজ প্রায় 1-1.5 বছর পর আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ভৌতিক ঘটনা নিয়ে। আমি এই চ্যানেলে প্রায় আমার সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা এবং আমার পাড়া প্রতিবেশী, আমার পরিবারের কিছু রিলেটিভস, তাদের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমি শেয়ার করে থাকি। তো আজ আমি আমার গ্রামের বাসায় ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা শেয়ার করব এবং এই ঘটনাগুলো অনেক বড়, অনেকগুলো যেহেতু ঘটনা অনেক বড় হবে, তো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আশা করি সবার ভালো লাগবে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই এবং তার আগে একটা কথা, অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি একজন মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনি কেন এই ভৌতিক ঘটনা বা প্যারানর্মাল ঘটনা কেন বিলিভ করেন বা এটার উপর কেন ইন্টারেস্ট দেখান। তো এই দুটো প্রশ্নের আমার দুটো জবাব। প্রথম জবাব হচ্ছে কেন আমি এটা বিলিভ করি। এটার কারণ খুব সিম্পল, কারণ আমরা সবাই জানি যে আমাদের চারপাশে সব সময় এমন এমন কিছু ঘটনা ঘটে, সব সময় না, কোনো সময় এমন কিছু ঘটনা ঘটে যেটার কোনো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা পাওয়া যায় না। সায়েন্স সে ব্যাখ্যা দিতে পারে না। তো একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমি চেষ্টা করি সবসময় কোনো কিছুর সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা বের করা, কিন্তু যখন আমি পারি না বা কোনো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা পাই না, তখন সেটাকে আমরা তো প্যারানর্মাল ঘটনায় ধরি, তাই না? বা সেটাকে আমরা তখন অলৌকিক ঘটনা মনে করি। তো সেই জন্য আমি প্যারানর্মাল ঘটনার উপর বিশ্বাসী, আমি এটাকেও ট্রাস্ট করি। পাশাপাশি লজিক এবং ইললজিক দুটাকে আমি ট্রাস্ট করে রাখি। আচ্ছা, তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটা প্রায় 7-8 মাস আগের ঘটনা। আমি আমার গ্রামের বাসায় বেড়াতে যাই। গ্রামের বাসায় এটা বলতে গেলে আমার দিদাবাড়ি বা মামা বাড়ি। আমার দুটা মামা, বড় মামা এবং ছোট মামা, তাদের সংসার এবং আমার দিদা। তো একটা খুবই সুন্দর একটা সংসার বলতে গেলে। তো আমার পরিবার এবং আমার মাসি, তার পরিবার, আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো আমরা ভাই বোনরা যখন একসাথে হই, আমরা প্রচুর আনন্দ ফুর্তি করি। প্রচুর বলতে আমরা খেলাধুলা করি, আমরা লুডো খেলি। খেলাধুলার মধ্যে আমরা লুডো খেলি। এখনও বড় হয়ে গেছি আমরা, তাও আমরা কানামাছি খেলি বা গানের কলি, এই ধরনের খেলাধুলা চলতে থাকে ভাই বোনদের মধ্যে। হাসি তামাশা তো আছে। তো আরেকটা আমাদের অ্যাডভেঞ্চার হলো আমরা ঘুরতে বের হই, অ্যাডভেঞ্চার করি। আমরা যখন গ্রামে যাই, এদিক ওদিক ঘুরে বেড়াই, গ্রামের প্রকৃতি দেখি, ছবি তুলতে যাই। তো আমরা একদিন প্ল্যান করি যে আমরা আমাদের গ্রামের গোরস্থান এবং শ্মশান ঘাট ঘুরে দেখে আসব। যেহেতু আমরা কোনোদিন যাইনি ওইদিকে আমার যাওয়া হয়নি ছোটোকাল থেকে। অ্যাকচুয়ালি আমার সেই দিকে যাওয়া হয়নি, বা আমাদের ভাই বোনরা ওইদিকে আমরা কোনোদিন যাইনি, বাসার গণ্ডির মধ্যেই ছিলাম। তো আমরা একদিন প্ল্যান করলাম যে আমরা যাব। তো যেই কথা সেই কাজ, একদিন আমরা বিকালবেলা বের হলাম শ্মশান এবং গোরস্থান দেখে আসার উদ্দেশ্যে। তো বলে রাখি, আমাদের গ্রামের পাশে বয়ে চলা কুমার নদী। তো আমাদের গ্রামটা কুমার নদীর পাশে। আমি আমার গ্রামের নামটা এখানে উজ্জ্বল রাখছি, কারণ আমাদের
গ্রামে যারা থাকেন বা আমাদের আশপাশে প্রতিবেশী যারা বাসিন্দা, তো তারা বুঝতে পারবেন যে আমি কোন ঘটনাগুলো বলছি বা আমাদের গ্রামের কোথাকার ঘটনা বলছি। তো ঘটনায় যাই, আমরা বের হলাম। গ্রামের আমাদের হচ্ছে ছোট খাল আছে, এটাকে আমরা ক্যানাল বলি। তো আমরা ক্যানালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বাসা থেকে প্রায় 20-25 মিনিট লাগে গোরস্থানে যেতে। আর আমাদের গোরস্থান এবং শ্মশান ঘাট দুটা আমাদের প্রায় পাশাপাশি দুটা গোরস্থান এবং শ্মশান ঘাট, এবং মাঝখানে প্রায় 500 মিটারের মতো একটা ডিস্টেন্স আছে, মানে দূরত্ব আর কি। তো এই জায়গাটাতে আমাদের 500 মিটারের মতো ডিস্টেন্স, এখানে আমাদের ধান ক্ষেত আছে বা ফসলি জমি আছে, আবাদি জমি। আর আরেক দিকে আছে হচ্ছে পানের বুরুজ। তো আমরা হচ্ছে হাঁটতে 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 আমরা প্রথমে গোরস্থানের কাছে গিয়ে পৌঁছাই। এবং এখানে আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে গোরস্থানে যেখানে যেখানে কবর আছে এই জায়গাটায় চাটাই দিয়ে রেখে দেওয়া, জাস্ট মানে বাঁশের চাটাই দিয়ে কবরের উপরে ঢাকা, মানে কবরটা সুন্দর করে বাঁধাই করা না ওখানে। তো আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করি, বলে রাখি যে আমি আমার ছোট ভাই বলতে আমার ছোট মামার ছেলে, আমার বড় মামার মেয়ে এবং আমার মাসতুতো 2 বোন। তো আমরা 2, 2, 4 আর 1, 5 জন মিলে আমরা ঘুরতে বের হয়েছিলাম। তো আমি আমার ছোট ভাইকে বলি যে কী ব্যাপার ভাই, এখানে এইভাবে রেখে দেয় কেন কবরগুলো? সুন্দর করে বাঁধাই করে তো দিতে পারে। তো আমার ছোট ভাই বলে যে দাদা, এখানে তো মানে গ্রামের মানুষ, এরা কবর এভাবে বাঁধাই করে না, কবর এভাবে চাটাই দিয়ে এরা রেখে দেয়। কারণ এদের আর্থিক অবস্থা অতটাও ভালো না অনেকের, বা অনেকে এটা মানে এভাবে রেখে দেয় আর কি, গ্রামের মানুষ যেহেতু। তো আরেকটা ঘটনা এখানে ঘটে দাদা, সেটা হচ্ছে এখানে অনেক সময় লাশ চুরির ঘটনা ঘটে। এখানে আমি একটা কথা বলে রাখি যে এই লাশ চুরির ঘটনা কিন্তু অহরহ দেখা যায় এই সব জায়গা থেকে, যেখানে মানে কবরটা একটু আপনার মানে রেখে দেওয়া আর কি, বা সুন্দর করে কবরটা বাঁধাই করা না, এইসব জায়গা থেকে কিন্তু লাশ চুরির ঘটনাটা ঘটে। এবং আমরা যেহেতু মেডিকেল স্টুডেন্ট, আমরা জানি যে এখান থেকে কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা লাশ চুরি করে নিয়ে যায় রাতের অন্ধকারে, বা এমন সময় যখন আশপাশে মানুষজন থাকে না, তখন তারা এখান থেকে লাশ চুরি করে এই লাশগুলো কোনো একটা মেডিকেল কলেজে বা মেডিকেল স্টুডেন্টদের কাছে অনেক দামে বিক্রি করে, প্রায় 40-45, অনেক সময় 50,000, হ্যাঁ মানে 35,000-এর উপরে তারা এই লাশগুলো বিক্রি করে। লাশ না, অ্যাকচুয়ালি তারা বিক্রি করে বোনস। মেডিকেলে তারা লাশ বিক্রি করে, এটা হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টরা যখন ডিসেকশন করে, মানে ডেড বডি যখন তারা কাটাছেঁড়া করে পড়াশোনার জন্য, তো সেক্ষেত্রে তারা সেখানে ডেড বডিগুলো বিক্রি করে এই যে কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে। আর মেডিকেল স্টুডেন্টদের কাছে তারা হচ্ছে বোনস বিক্রি করে, মানে যে কঙ্কাল, এই কবর থেকে যে লাশগুলো পায় তারা সেখান থেকে কঙ্কাল নিয়ে তারা মেডিকেল স্টুডেন্টদের কাছে বিক্রি করে প্রায় 45,000-40,000 টাকা দিয়ে। আর যেসব মানে লাশ পায় সে লাশ তো অনেক দামে বিক্রি করে, প্রায় 1.5-2 লাখ করে ডেড বডি বিক্রি করে তারা বিভিন্ন মেডিকেল কলেজে। আচ্ছা, এখন বিষয় হলো এই যে অসাধু ব্যবসায়ী যারা এই কাজগুলো করে, এটা কিন্তু এক ধরনের দণ্ডনীয় অপরাধ। আপনারা কেউ যদি এটা করে থাকেন কখনো, আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে সরে আসতে। এই পথটা কিন্তু আমাদের জাহান্নামে নিয়ে যায় বা আমাদের নরকে নিয়ে যায়, এটা করা ঠিক না। এটা আমাদের আইনের চোখেও এটা অপরাধ, তাছাড়াও এটা আমাদের ধর্মীয় দৃষ্টিতেও অপরাধ। তো এটা কিছু অসাধু ব্যবসায়ী করে, এটার জন্য এখানে কিছু দিন আগে পুলিশ কেস হয়েছিল। পুলিশ কেস হয়েছে, এটা বলে আমার ছোট ভাই।
তখন আমি চিন্তা করি যে এখানে আশপাশে যেহেতু লোকজন নাই, আমরা এই জায়গাটা তাড়াতাড়ি ক্রস করি, এখান থেকে দূরে থাকাই ভালো। এখানে আরও কিছু ঘটনা আছে, এটা আমি পরে বলতেছি। তো আমরা গোরস্থান পার করে আমরা জমির আইল পার করলাম। প্রায় 500 মিটার পরে আমরা শ্মশানঘাট পেলাম। তো শ্মশানঘাটে গিয়ে আমরা প্রথমেই খেয়াল করি যে শ্মশানঘাটে একটা কালী মন্দির আছে। তো এখানে কালী পূজা হয়, ওই সময়টা কালী পূজা হচ্ছিল না। তো আমরা যাই। তো যাওয়ার পর আমি খেয়াল করি যে ওই কালী মন্দিরের পাশে, বাম পাশে একটা জায়গায় কিছু মানে রক্ত পড়ে আছে, এরকম খেয়াল করি। এটা আমরা সবাই খেয়াল করছি, আমি, আমার ছোট ভাই, আমার বোনরা যারা ছিল সবাই আমরা খেয়াল করছি। তো এটা হতে পারে যে এই জায়গাটাতে পাঠা বলি হয়েছে, কারণ আমাদের হিন্দু ধর্ম মতে আমাদের কালী পূজার সময় বা যে কোনো সময় বা কোনো একটা অকেশনে এই কালী মন্দিরে পাঠা বলি হয়। তো সেই জন্য হয়তো সেখানে পাঠা বলি হয়েছিল, তো সেটার জন্য এখানে মানে রক্ত পড়ে আছে আর কি। তো আমরা তো পাত্তা দিলাম না। তো আমাদের যে শ্মশানঘাট, এটা কালী মন্দিরের পাশে, যেখানে মরা পোড়ানো হয় বা যেখানে দাহ করা হয়, এটা আমাদের কুমার নদীর পাশে, মানে শ্মশানঘাটের পাশ দিয়ে কুমার নদী বয়ে চলছে। এটা কেন আমি বলি, অন্য ধর্মের যারা আছেন তারা হয়তো জানেন না যে হিন্দু ধর্মে আমাদের যে দাহ করা হয়, দাহ করার পরে যে আমাদের মৃত ব্যক্তির সৎকারের পরে যে একটা অস্থি থাকে, কোমরের দিকের একটা অস্থি, এই অস্থিটা মানে পড়ে না, হ্যাঁ, এই অস্থিটা আমাদের পড়ে না। তো এই অস্থিটা নিয়ে আমরা ওই ঘাটে বলতে নদীতে আমরা রেখে আসি। তো অস্থি বিসর্জন বলে এটাকে আর কি। তো এটার জন্য নদীর পাশে আমাদের শ্মশান ঘাটগুলো হয়ে থাকে। তো যখন শ্মশান ঘাটে আমরা ছিলাম, কিছুক্ষণ স্টে করছিলাম, এবং তখন আমার বোনরা আছে, তারা অনেক ভীতু টাইপের, হ্যাঁ, তারা ভয় পাচ্ছিল যে দাদা এই জায়গাটা ভালো লাগতেছে না, আমরা চলে যাব, আমাদের ভয় লাগতেছে। আমি বললাম যে একটু দাঁড়া, আমি ঘুরে টুরে একটু দেখি। তখন ওরা ভয় পাচ্ছিল, ওরা বলতেছে যে দাদা আমরা থাকবো না, আমরা চলে গেলাম, তোরা আয়। তখন আমি আর আমার ভাই ছিলাম ওখানে, আশপাশে ঘুরে টুরে দেখতেছিলাম। তো ওখানকার একটু বিবরণ দিয়ে নিই। আমাদের কালী মন্দিরের সামনে একটা কলপার আছে। ওই কলপার মানে টিউবওয়েলটা পার হয়ে আরেকটু সামনে আগাই গেলে যেখানে আমাদের দাহ করা হয় হিন্দু মৃতদেহ, সেই জায়গাটা একটা টিনের চালা করা আছে, আর নিচে চারদিকে 4টা লোহার মানে রড টাইপের করে দেওয়া আছে, এবং তার মাঝখানে চিতা সাজানো হয়, মানে চিতা সাজানোর জন্য একটা বেদি করা আছে আর কি। তো সেই জায়গাটাতে আমাদের দাহ করা হয়। তো সেই জায়গায় যাতে বৃষ্টি না পড়ে সেজন্য উপরে টিনের চালার মতো করে দেওয়া আছে। তো ওই সময়টাতে আমি তীর্থকে জিজ্ঞেস করছি, তীর্থ আমার মানে ছোট ভাই আর কি, ওকে জিজ্ঞেস করছি যে ভাই তোদের এই শ্মশানঘাটের সম্পর্কে কি কোনো ঘটনা আছে বা এরকম কিছু ঘটনা জানিস? তখন তীর্থ বলছে যে দাদা কিছু ঘটনা আছে, এবং সেটার সাথে আমারও একটা ঘটনা আছে এই শ্মশানঘাটেরই ঘটে যাওয়া। তো আমি প্রথমে আমার ঘটনাটা শেয়ার করি। তখন আমার ছোট ভাই বলা শুরু করলো। সেটা হচ্ছে একদিন কালী পূজার আগের রাতে, ওটা বলা হয় ভূত চতুর্দশী, কালী পূজার আগের রাতকে বলা হয়। তো সেই সময় আমার মামি ও আমার ছোট ভাই দুজন গেছিল ওই শ্মশানঘাটের কালী পূজা দেখতে আর কি। কালী পূজার আগে মানে প্রতিমা দেখতে গেছিল, যে প্রতিমা কীরকম তৈরি করা হয়েছে। তো তারা দেখতে যায় ওখানে, তখন পাহারাদার ছিল একটা। তো প্রতিমা দেখে আসার সময় তীর্থর মানে জল পিপাসা লাগে। তো আমার মামি দাঁড়ায় আছে, প্রতিমা দেখতেছে, আর পুরোহিত যে ছিল মন্দিরে তার সাথে গল্প করতেছিল। তখন তীর্থ যে মন্দিরের সামনে যেটা আছে একটা কলপার মানে টিউবওয়েল আছে, তো টিউবওয়েলে জল খেতে আসে।
আর সে টিউবওয়েলের পাশে একটা গাছ আছে, একটা আম গাছ আছে। তো ও যখন টিউবওয়েল থেকে জল খায় তখনও খেয়াল করে যে ওর মাথার উপর থেকে, মানে আম গাছের উপরে একটা মহিলা গলায় কে যেন হাসতেছে, হি 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 করে হাসি শব্দ পাচ্ছে সে। তো হঠাৎ করে ভয় পেয়ে উঠলো যে এইভাবে বিদঘুটে টাইপের হাসি কে দিচ্ছে, তা আবার আমার মাথার উপর থেকে। তো ওরকম একটা সিচুয়েশনে এরকম কেউ হাসতেছে এটা শুনে যে কেউ ভয় পেতে পারে। তখনও সে উপরে তাকাইছে, উপরে তাকে যেটা দেখছে সেটা দেখে ও মানে মোটেও দেখার জন্য প্রস্তুত ছিল না। সে দেখে যে একটা গাছের মানে ডালের উপর একটা বুড়ি বসে আছে, একটা বুড়ি বসে আছে। সে বুড়ির অনেক লম্বা লম্বা চুল ছেড়ে দিয়ে বসে আছে, আর চুল আঁচড়াচ্ছে, আর তীর্থর দিকে তাকায় একটা বিভৎস হাসি দিচ্ছে। তীর্থ এটা দেখার পরে তীর্থ সহ্য করতে পারেনি, ওখানে মা বলে চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে যায়। তারপরে আমাদের ঠাকুর মশাই আর আমার মামি ওকে ধরাধরি করে মন্দিরে নিয়ে যায়। ওখানে ওর ওর মানে চোখে মুখে জল ছেটানোর পরে ধীরে ধীরে জ্ঞান ফেরে। তখন আমার মামাকে কল দেওয়া হয় এবং মামা লোক পাঠায় ওকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে তখন তীর্থ শেয়ার করে যে কি কি ঘটছে এখানে। তো এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমাদের ওই মন্দিরে এর আগে একটা পুরোহিত থাকতো। তো সেই পুরোহিতটা মানে অনেক সুন্দর গান করতো। পুরোহিত ভক্তিমূলক গান করতো, অনেক সুন্দর গলা, পুরোহিতটার গলা অনেক সুন্দর। এবং মানে পুরোহিতটার গান গ্রামের প্রায় সবাই শুনছে, মানে সবাই ওর গানে মুগ্ধ হয়ে যেত, এত সুন্দর গান করতো পুরোহিতটা। অনেক বয়স্ক ছিল পুরোহিতটা। তো সেই পুরোহিতটা একসময় মারা যায়। তো যখন মারা যায় তখন হচ্ছে তার দাহ করা হয়, ওই জায়গাটাতেই দাহ করা হয়, মন্দিরের সামনে যেখানে জায়গা করা আছে বেদি, ওই জায়গাটাতে তার ওই মন্দিরেরই পুরোহিতের দাহ করা হয়। তারপরে একটা নতুন পুরোহিত আনা হয় সেখানে। তো আমাদের ওইখানে ওই মন্দিরে যে পাহারা দেয়, মন্দির দেখাশোনা করার জন্য একটা মানুষ ছিল। তো একদিন রাতের বেলা সে তো প্রতিদিনই পাহারা দিত ওই মন্দিরটা, পুরোহিত থাকতো আর সে পাহারা দিতে আসতো রাতের বেলা। কারণ কি, কারণ মন্দিরে আমাদের মা কালীর মূর্তি আছে, অনেকে মূর্তি চুরি করতে আসে বা এরকম মা কালীর গায়ে গয়না থাকে, গহনা চুরি করতে আসে অনেক সময়, এরকম কিছু এরকম অসাধু চোর থাকে, চুরি করতে আসে তারা। তো এদের কাছ থেকে মানে এদের থেকে রক্ষা করার জন্য এখানে একটা মানে ওই এলাকার থেকে একটা পাহারাদার নিয়োগ করা হয়েছিল আর কি। তো একদিন সেই পাহারাদার এসে মন্দিরে ছিল, মন্দিরের পাশে সে সাইকেল নিয়ে আসতো, সাইকেল নিয়ে এসে মন্দিরের পাশে সাইকেল রেখে সে পাহারা দিচ্ছে। মন্দিরে তখন পুরোহিত ছিল না। তো পুরোহিতের সাথে কথা হয়েছে, পুরোহিত আসবে। পুরোহিত বলছিল যে আমি প্রায় 15-20 মিনিট পরে আসতেছি, আপনি ওখানে থাকেন, আমি আসতেছি। এটা প্রায় সন্ধ্যার দিকের ঘটনা, মানে 7টা-8টার দিকের ঘটনা। তো পাহারাদার সাইকেলটা রেখে সে পাহারা দেওয়া শুরু করলো। টর্চ লাইট দিয়ে সে আশপাশে ঘুরতেছে, গুনগুন করে গান করতেছে। একটা সময় সে খেয়াল করলো যে যেখানে মরা পোড়ানো হয় বা যেখানে দাহ করা হয় সেই জায়গা থেকে একটা গান ভেসে আসতেছে, মানে সেখান থেকে কে যেন গান গাচ্ছে, গানের গলা ভেসে আসতেছে ওই বেদিটার থেকে যেখানে মরা পোড়ানো হয় মন্দিরের সামনে। তো সে একটু আগায় গেল যে এত রাতে এখানে
একটা মানুষ কিভাবে আসবে, বা এত রাতে তো এখানে কারোর আসার কথা না, এখানে এত রাতে একটা মানুষ এসে গান করতেছে, ব্যাপার কি, কে দেখি তো। বলে সে টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করলো যে এই জায়গাটাতে কে গান করতেছে এত রাতে। কারণ গ্রামে 7টা-8টা মানে অনেক রাত, অনেক রাত বলতে অনেক রাত, এরকম জায়গাটাতে কেউ থাকে না 7টা-8টার দিকে। তো সে টর্চ লাইট ফেলে দেখার চেষ্টা করলো যে কেউ আছে কিনা। তো সে যখন টর্চ লাইট দিয়ে ওই শ্মশানের বেদিটার দিকে তা ফিরলো, ওই তখন খেয়াল করলো যে ওখানে একটা মানুষ বসে আছে এবং মানুষটা পিছন ঘুরে বসে আছে। তখন ও চিন্তা করলো যে এত রাতে এখানে একটা লোক এসে এভাবে গান কেন করতেছে, আর গলার ভয়েসটা অনেকটা পরিচিত পরিচিত মনে হচ্ছে, যে যে কণ্ঠটা তো আমি চেনা চেনা মনে হচ্ছে, এরকম ওর মনে হচ্ছিল ওই যে পাহারাদার। তো সে করলো কি, সে একটু আগায় গেল যে দেখার জন্য যে কে গান করতেছে। তো সে যত আগাচ্ছে তত খেয়াল করতেছে যে এটা একটা ধুতি পরা একটা লোক বসে আছে, মানে গায়ে পৈতা, পিছন থেকে এরকম মনে হচ্ছে। তো সে মনে করছে যে ওই পুরোহিত যিনি ছিলেন তিনি আগেই চলে আসছে, চলে এসে এখানে হয়তো গান করতেছে, বসে বসে গান করতেছে হয়তো। তখন এটাও চিন্তা করলো যে সে যদি চলে আসে তো সে আমাকে ফোন কেন দিল। তো অত কিছু না চিন্তা করে সে আগায় গেল। তো সে আগায় গিয়ে বলতেছে যে কি ব্যাপার দাদা, আপনি চলে আসছেন, আপনি আমাকে বলবেন না। বলে সে পুরোহিতটার গায়ে হাত দিল, মানে ঘাড়ের কাছে হাত রাখলো আর কি। ঘাড়ের কাছে হাত রেখে বলতেছে কি ব্যাপার দাদা, আপনি চলে আসছেন, আমাকে বলবেন না, আপনি এত রাতে এখানে গান করতেছেন। তো যখন সে ওই লোকটার ঘাড়ে হাত দিল যে বসেছিল পিছন করে, খেয়াল করলো যে লোকটার শরীর অস্বাভাবিক লেভেলের ঠান্ডা, মানে একটা বরফে হাত রাখলে যেরকম ঠান্ডা অনুভূত হয় সেই রকম ঠান্ডা অনুভূত হচ্ছে হাতে। এবং তখনই ওই পুরোহিতটা যে গান করতেছিল সে পিছন ঘুরে তাকাইছে, চোখটা মনে হচ্ছে জল জল করতেছিল আগুনের গোলার মতো, আর মুখে একটা বীভৎস হাসি, মনে হচ্ছে গাল দুটো অনেক বড় হয়ে গেছে, মানে মুখটা অনেক বড়, আর চোখের কাছে আগুনের মতো জলজল করতেছে চোখটা। এরকম একটা বীভৎস চেহারা একটা লোক তাকায় আছে। তো এই জিনিস সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, একটা চিৎকার দিয়ে সে সেন্সলেস হয়ে যায়। এবং তখন নদীর অপর পাশে কয়েকটা লোক দাঁড়াইছিল, তো তারা এই জিনিসটা খেয়াল করছে যে একটা লোক এরকম চিৎকার দিয়ে সে মাটিতে পড়ে গেল, দূর থেকে দেখতে পেয়েছে। তখন তারা এটা দেখে দৌড়ায় আসে, ওই পাড়ার কয়েকটা ছেলে পেলে জোগাড় করে শ্মশান ঘাটে আসে, এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তো তাকে যখন বাসায় নিয়ে যায় তখন সে সেন্সলেস অবস্থায় ছিল। তার 3-4 ঘন্টা পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে তখন তারা জিজ্ঞেস করে যে কি ব্যাপার ভাই, আপনি এরকম চিৎকার দিয়ে আপনি এরকম অজ্ঞান হয়ে গেছেন কেন, কি দেখছেন, কি হয়েছে আপনার? তখন সে পুরো ঘটনাটা খুলে বলে। এবং তখন গ্রামের লোকজন যারা ছিল তারা অনেক ভয় পায় বিষয়টা দেখে, এবং তারপর থেকে ওই জায়গাটাতে এত রাতে কেউ যায় না, এবং অনেক দিন ধরে ওখানে কোনো দারোয়ান নিয়োগ করা হয়নি, তারা মানে ভয়েই যেত না জায়গাটাতে। এটা একটা ঘটনা ছিল। এরপরে আমি আর তীর্থ যখন ঘটনাটা শুনলাম, তখন মানে তীর্থর কাছ থেকে যখন আমি ঘটনাটা শুনছি, শোনার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, অনেকক্ষণ তো থাকলাম, চল যাই এখান থেকে, দেখা হয়ে গেছে। তো শ্মশানঘাট পার হয়ে আমি আর তীর্থ চলে আসতেছি, এবং আমার বোনরা অনেকটা দূরে চলে গেছে তারা হাঁটতে হাঁটতে। হ্যাঁ, তো আমরা যেহেতু পিছনে পড়ে গেছি, তো আমি আর তীর্থ একটু জোরে জোরে হাঁটা শুরু করছে।
এখানে একটা ঘটনা ঘটছিল, সেটা আমার মনে আছে। সেটা হচ্ছে আমি আর তীর্থ যখন হাঁটি তখন আমার খেয়াল হলো যে পিছন থেকে ওখানে অনেক ধরনের গাছ ছিল, তো এক্স্যাক্টলি কোন গাছ সেটা আমি বলতে পারবো না। মনে হলো যে পিছনে গাছের ডাল ধরে কেউ যদি ঝাঁকায়, মানে কড় 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 করে যে পাতার একটা আওয়াজ হয়, এরকম আওয়াজ হচ্ছে। তখন আমি দাঁড়ায় পড়লাম। দাঁড়ানোর পরে তীর্থকে বললাম যে তীর্থ একটু দাঁড়া, বলে আমি পিছনে তাকাইছি। তো পিছনে তাকায় আমি যে জিনিসটা দেখছি, এটা দেখে সত্যি আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। সেটা হচ্ছে একটা গাছ, সেই গাছের একটা মগডাল ধরে, মানে অদৃশ্য কিছু একটা এই মগডালটা ধরে কেউ যেন ঝাঁকাচ্ছে। মানে আমরা জাস্ট দেখতেছি গাছের মগডালটা অনেক জোরে নড়তেছে, কোথাও কোনো বাতাস নাই, কিন্তু একটা গাছের সব থেকে উপরে যে ডালটা, একটা মগডাল, সেটা নড়তেছে একা একা। তো এই জিনিসটা দেখে আমি আর তীর্থ অনেক ভয় পাই, এবং আমি তো বুঝতে পারছি যে এটা কোনো স্বাভাবিক কিছু না, এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এখানে সত্যি কিছু একটা ঘটতেছে, আমাদের এখান থেকে দৌড় মারা দরকার, বা আমরা এখান থেকে পালাই আসি, এরকম ফিল হয়েছে আমার কাছে। আমি তখন তীর্থকে বললাম যে তীর্থ দৌড় মারে, আমরা এখানে থাকবো না। বলে আমিও দৌড় দিছি, তীর্থও দৌড় দিছে আমার পিছন পিছন। কারণ আমি তো বুঝতে পারছি যে এটা যে কেউ বুঝবে যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, মানে যেখানে কোনো বাতাস হচ্ছে না, সেখানে একটা গাছের মগডাল একা একা তো নড়তে পারে না, কেউ নিশ্চয়ই সেটাকে ঝাঁকাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না আমরা কে ঝাঁকাচ্ছে। আশপাশে কেউই ছিল না, জায়গাটা পুরো ফাঁকা। হ্যাঁ, এমনও তো না যে ওখানে সুতা টাঙাই দিয়ে কেউ ঝাঁকাবে, কারণ আশপাশে কোনো মানুষজন নাই। তিনটা গাছ আছে, 2-3টা গাছ জাস্ট। তারপরে দৌড়াতে দৌড়াতে আমরা জমির আইল, তারপরে ধান ক্ষেত, এগুলো পার করে আমরা অনেক দূরে দেখতেছি আমার বোনরা হেঁটে হেঁটে যাচ্ছে। তো তারা দেখতেছে যে আমরা দৌড়াতে দৌড়াতে আসতেছি তাদের কাছে, মানে দিকবিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছিলাম, মানে এতটা ভয় পাইছিলাম আমি আর আমার ছোট ভাই। তো দৌড়াতে দৌড়াতে আমি তাদের কাছে এসে হাঁপাচ্ছি আমরা। তো তারা বলছে কি ব্যাপার ভাই, তোর কি হয়েছে, তোরা দৌড় দিছিস কেন? তখন আমরা মুখে কোনো কথাই বলতে পারতেছিলাম না, এতটা ভয় পাইছি। আমরা জাস্ট পিছনের দিকে এরকম করে আঙ্গুল দিয়ে দেখাইছি যে ওখানে এরকম করতেছিলাম আমরা। তখন আমার বোনরা বুঝতে পারছে যে আমরা কিছু উল্টাপাল্টা কিছু দেখছি হয়তো এরকম, কারণ এই জায়গাগুলোতে এরকম ঘটনাগুলো ঘটে থাকে। তো আমরা স্বাভাবিক হওয়ার পরে আমি, আমার ছোট ভাই তীর্থ এবং আমার বোনরা সবাই মিলে বলতেছি যে না আর থাকা যাবে না, চল আমরা যাই এখান থেকে। তখন অলরেডি 6:30 পার হয়ে গেছে, মানে সন্ধ্যা লেগে আসছে প্রায়। তো এরকম সময় আমরা তখন হাঁটাতে শুরু করলাম। শ্মশানঘাট পার হয়ে এখন আমরা গোরস্থানের দিকে যাচ্ছি, মানে আমাদের যেতে হলে গোরস্থানটা পার হয়ে যেতে হবে আর কি। তো গোরস্থানটা পার হয়ে যাওয়ার সময় আমরা তাড়াতাড়ি পার হচ্ছে। আমরা এখানে মানে এতটাই ভয় পেয়েছিলাম যে মানে শ্মশানঘাট পার হওয়ার পরে গোরস্থানটা মানে পারলে আমরা দৌড় দিয়ে পার হলে মানে বাঁচি আর কি, এতটাই ভয় পাইছি আমরা। তারপরে গোরস্থান পার হয়ে গেলাম। এখানে আমরা কিছু দেখিনি বা আমাদের সাথে এরকম প্যারানর্মাল কিছু ঘটে নাই গোরস্থানের কাছে। তখন আমরা গোরস্থান পার হয়ে আমরা হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমার ছোট ভাইয়ের স্কুল পড়লো, বলতে ভুলে গেছি যে আমরা যখন আসি তখন আমার ছোট ভাইয়ের স্কুল আছে ওখানে, গ্রামের যে সরকারি স্কুল সবাই চিনবে, সেই সরকারি স্কুল আমরা পার হয়ে আসছিলাম, এবং সেই স্কুল দিয়ে আমরা পার হয়ে আবার রাস্তায় উঠব, এবং আমাদের শরীর অনেক ক্লান্ত। আমরা তখন স্কুল দিয়ে যখন পার হই তখন তীর্থ আমাকে একটা ঘটনা বলে স্কুলের। এই স্কুলে সে আর তার মা, মানে আমার মামি, তারা যখন এই স্কুলে কোনো একটা কাজে আসছিল, তো তখন একটা ঘটনা ঘটছিল তাদের সাথে। তো ঘটনাটা এরকম ছিল যে তারা প্রায় সন্ধ্যার দিকে কোনো একটা কাজে আসছিল, কোনো একটা হয়তো কোনো সার্টিফিকেট তোলা বা কোনো একটা কাজে তারা আসছিল।
তো স্কুলের পাশে একটা বট গাছ আছে। সেই বট গাছটার সামনে যখন আমরা যাই, আমি আর তীর্থ, তখন আমরা এই ঘটনাটা বলতে বলতে যাচ্ছিল তীর্থ, যে তো এই বট গাছের সামনে আমার মানে তীর্থ বলতেছে আর কি, যে তীর্থ বলতেছে যে আমি আর আমার মা যখন আমরা এই গাছের সামনে আসছিলাম, এসে দাঁড়াইছিলাম, তখন আমরা খেয়াল করি যে এটা বিকাল টাইমে, মানে অতটা অন্ধকারও ছিল না, মানে বিকালের সময় পুরো রোদ ছিল তখন, যে তারা দেখলো কি দুইটা অবয়ব, মানে কালো দুইটা অবয়ব, দিনের বেলা কালো দুইটা অবয়ব, অনেক লম্বা দুইটা অবয়ব হাঁটতে হাঁটতে গাছের কাছে এসে মিলাই গেল। এই জিনিসটা আমার মামিও খেয়াল করছে, আমার ছোট ভাইও খেয়াল করছে, যে দুইটা কালো অবয়ব অনেক লম্বা, তারা হাঁটতে হাঁটতে এসে ওই মানে আমার মনে হলো যে গাছের ভিতরে ঢুকে গেল, এরকম আর কি, গাছের ভিতরে এসে মিলাই গেল। তো আমার মামি আর আমার ছোট ভাইয়ের সামনে ঘটনাটা ঘটছে। আমার তখন মামি দেখে ভয় পাইছে প্রচুর, তো ভয় পেয়ে তীর্থকে নিয়ে তখন তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে গেছে, আর থাকে না ওখানে। এই জিনিসটা দেখছিলাম আর তীর্থ আর মামি ওই বটগাছটার ওখানে। তো আমরা এরকম কিছু খেয়াল করিনি। তো এই ঘটনাটা তীর্থ আমাকে বলল। তারপরে আমরা স্কুলটা পার হয়ে একটা ভ্যান গাড়ি নিলাম। গ্রামে তো ভ্যান গাড়ি অনেক প্রচুর চলে ওখানে। তো আমরা যখন ভ্যান গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, কারণ ওই সময়টাতে মানে পাওয়া খুবই মুশকিল, মানুষজন প্রায় বাসায় চলে যায়, বাইরে কেউ থাকে না। তো অনেক কষ্ট একটা ভ্যান গাড়ি জোগাড় হওয়ার পরে আমি, তীর্থ আর আমার বোনরা ওখানে উঠি। আমি আর তীর্থ সামনে ছিলাম, আর ওই যে ভ্যান চালক, সে ভ্যান চালাচ্ছে। তখন ভ্যান চালক বলছে যে ভাই আপনারা এই সময়ে এদিকে কি করতেছেন? তখন আমরা বললাম যে ভাই আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। বলছে আপনারা কোথায় ঘুরতে গেছিলেন? তখন বললাম যে ভাই আমরা ওই এদিক দিয়ে স্কুল হয়ে আমরা গোরস্থানের ওদিকে। বলছে কি? বলছে ভাই আমরা গোরস্থানের ওদিক হয়ে শ্মশানঘাটের ওদিকে ঘুরতে গেছিলাম। বলছে যে আপনারা এই সময়ে গোরস্থানে ঘুরতে গেছেন কোন সাহসে? তখন আমরা বললাম যে কেন ভাই কি হয়েছে? তখন বলছে আপনারা জানেন ওইদিকে কি হয়? তখন বললাম যে না ভাই আমরা তো জানি না কি হয় ওখানে। ওখানে কি হয় আমরা তো শুনলাম যে ওখানে মানে অনেক সময় এরকম পুলিশ কেস হয়, লাশ চুরির ঘটনা ঘটছে। তখন বলছে যে না ভাই আমরা সেটা বলতেছি না। তখন বললো যে ভ্যানওয়ালাকে বললাম যে কি হয়েছে, কেন কি বলতেছেন আপনি? তখন ভ্যানওয়ালা বলতেছে যে এই জায়গাটাতে মানে মানুষজন সন্ধ্যার পরে যাওয়া আসা করে না, এখানে অনেকে অনেক কিছু দেখছে। তাই আমি বললাম যে কি দেখছে? তখন বলছে যে অনেক কিছু দেখা যায় সন্ধ্যার দিকে এই জায়গাটাতে। অনেকে এই গোরস্থানের ভিতরে দেখে যায় অনেক সময় লাল নীল আলো দেখা যায়, বা এরকম আগুনের গোলার এরকম কিছু দেখা যায়। তখন আমি বললাম যে আপনি কিছু দেখছেন, আপনি বলতেছেন? তখন বলছে হ্যাঁ ভাই আমরা দেখছি। তখন আমি বললাম, আমি অবাক হলাম যে আপনি সত্যিই দেখছেন? বলছে হ্যাঁ। তো আজ বললাম যে আচ্ছা ঘটনা শেয়ার করেন তো দেখি শুনি। তখন এবার ভ্যানওয়ালার কাছ থেকে ঘটনা একটা শুনলাম। সেটা হচ্ছে অনেক ছোটকালে যখন এই ভ্যান চালক আর হচ্ছে ভ্যান চালকের বাবা, তো ওইখানে ওই যে যেখানে বললাম না একটা জমির আছে, জমির আইল বা আবাদি জমি যেখানে, ওখানে তাদের একটা জমি ছিল। তো ভ্যান চালকের বাবা সন্ধ্যার দিকে তার ছেলেকে নিয়ে ওই জমির ওখানে যাচ্ছিল, মানে তাদের গরু বাঁধা করা ছিল, তো গরু ঘাস খাচ্ছিল। তো তাদের এখানে গরু ঘাস খায়, আবার গরুকে নিয়ে আসে এরকম। তো গরু আনতে গেছে। তো যখন ওই গোরস্থানের সামনে দিয়ে তারা যায়, তখন ওই ভ্যান চালকের বাবা খেয়াল করেছে, গোরস্থানের ভিতরে তাকায় দেখেছে প্রত্যেকটা কবরের পাশে একটা করে মানুষ দাঁড়ায় আছে। এই অন্ধকার সন্ধ্যার দিকে প্রত্যেকটা এরকম একটা মানে ঝোড় জঙ্গলের মাঝখানে যে কবর, হ্যাঁ, প্রত্যেকটা কবরের পাশে একটা করে মানুষ দাঁড়ায় আছে, এবং মানুষের মুখের দিকে তাকায় দেখে যে চোখটা মনে হচ্ছে জল জল করতেছে। হ্যাঁ, যে আমরা যে রাতের বেলায় আকাশের তারা দেখি না, তো এরকম তারার মতো মানে সাদা আলো বেরোচ্ছে চোখ দিয়ে, এরকম দেখছে যে প্রত্যেকটা কবরের পাশে একটা করে মানুষ দাঁড়ায় আছে, এবং মানুষগুলো ওদের দিকে তাকায় আছে, চোখটা জল জল করতেছে।
তো এই দৃশ্য দেখার পরে তো ওই যে ভ্যানালার যে বাবা বুঝতে পারছে যে এটা মানুষ না। কারণ এরকম সময়ে কোনো একটা মানুষের পক্ষে এই মানে কোনো কারণ ছাড়া এতগুলা মানুষ এই কবরের মাঝখানে মানে দাঁড়ায় আছে, এটা কখনো সম্ভব না। এরা মানুষ না, এরা অন্য কিছু বলে ও বুঝতে পারছে যে ভ্যানালার বাবা ছিল সে তখন ভ্যানালা তখন অনেক ছোট, তো তাকে নিয়ে দৌড় মারছে ওখান থেকে, যে ওখানে আর থাকে না, এই ভয়ে ওখান থেকে দৌড় মারছে। মানে ওখান থেকে দৌড়ে সে চলে আসছে, ওই জায়গায় থাকে নাই। তো এই ঘটনাটা শুনলাম ভ্যানালার কাছে। তো এছাড়াও বললো যে এখানে আমার বাবা এরকম দেখছে, আর অনেকে এখানে দেখেছে মানে এরকম ফুটবলের মতো একটা, মানে ফুটবলে আগুন জ্বালাই দিলে যেরকম লাগে এরকম একটা আগুনের গোলা এই কবরস্থানের এদিক থেকে ওই দিকে বা ওই দিক থেকে অন্যদিকে ছুটে যায়, এরকম অনেকে অনেক কিছু এরকম জিনিসটা দেখছে, যে একটা এরকম আগুনের গোলা ছোটাছুটি করে এই জায়গা দিয়ে। তো এরকম আরো অনেকে দেখে যে এই জায়গায় মানে জমির আইলে অনেক মানুষ দাঁড়ায় আছে একসাথে বা হাঁটাহাঁটি করতেছে রাতের বেলা একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। তো এরকম জিনিসগুলো তারা এই জায়গাগুলোতে দেখে, এবং এই জিনিসগুলোতে এটা স্বাভাবিক ঘটনা যে এগুলো তো কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না, মানে কোনো মানুষ এরকম ঘটনা ঘটায় না, মানে কোনো কারণ ছাড়া এরকম তো কেউ কিছু করে না। তো এগুলো আসলে মানুষ না, এগুলো হচ্ছে জিন। তো এই জায়গাগুলোতে জিন থাকে। আপনারা সন্ধ্যার দিকে গেছেন, আমি পরামর্শ দিব যে আপনারা আর যেন না এই জায়গাগুলোতে, গেলে দিনের বেলা যেন, সন্ধ্যার দিকে যেন না, কারণ বলা যায় না কখন কি অঘটন হয়ে যেতে পারে। আপনারা না যাওয়াটাই বেটার, এই জায়গাটাতে একটু অ্যাভয়েড করে চলবেন। পরের বার আসলে সকালবেলা যেন, কারণ এই জায়গাটাতে এরকম জিন থাকে, এরকম কিছু ঘটনা অনেক ঘটে। এটা আমাদের পুরা গ্রাম জানে আমরা এরকম এই জায়গাটাতে এরকম ঘটনা ঘটেছে আমরা, কারণ এই ঘটনাটা আমরা পুরা গ্রামবাসী জানি যে এখানে এরকম এরকম ঘটনা ঘটে। তো তীর্থর মা নিষেধ করছিল যে এরকম টাইমে এখানে যাতে না যেতে। তো তীর্থ তো বাসায় বলে আসেনি। হ্যাঁ, তারপরে আমরা বাসায় ফিরলাম। বাসায় ফেরার পরে যখন মামি জিজ্ঞেস করছে তোরা কোথায় গেছিলি, তখন আমরা বললাম যে মামি আমরা এখানে গেছি। তো মামি তো আরও খেপে গেছে, কারণ মামি জানে তো ঘটনা এগুলো, আমাদের বাসায়ও সবাই জানে যে এই জায়গাটাতে এরকম এরকম ঘটনা আছে। তখন মামি বকাচকা করছে আমার ছোটো ভাইকে। আমি তখন ঠেকালাম যে মামি এটা আমাদের সবার প্ল্যান ছিল। তখন মামি বলছে যে বাবা গেছো ঠিক আছে, আর খবরদার যাবো না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো না। তখন মামি বলছে যে আমার ছেলের সাথে অনেক ঘটনা ঘটছে ওখানে। আমি বললাম যে হ্যাঁ আমি তীর্থ আমাকে বলছে। তখন আমি ওই দিন আর তেমন কিছু হয়নি। তো ওই দিন রাতের বেলা আমার মামির কাছে জিজ্ঞেস করছিলাম যে মামি আমরা তো এরকম অনেকগুলো ঘটনা শুনলাম, আর এরকম তীর্থর সাথে আর আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। মামিকে বললাম বিষয়টা পুরোটা। তো মামি বলছে যে এই জায়গাটা যেহেতু গ্রামে এরকম ঘটনাগুলা ঘটে, অহরহ ঘটে, আমার সাথেও ঘটছিল। তীর্থর সাথে তো আমি গেছিলাম, মানে ছোটো ভাইয়ের কথা বলতেছে। তা মামির সাথে ওই কলেজে মানে স্কুল, ওই যে গ্রামের স্কুলে একবার এই ঘটনাটা বললাম, যেটা এটা একটা ঘটছে। মামির সাথে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে। তো মামিকে জিজ্ঞেস করলাম যে মামি বলো ঘটনাটা। তো এবার মামির একটা ঘটনা, এটা আমি শেয়ার করি, এটা লাস্ট ঘটনা। তো একদিন হয়েছে কি, তখন আমি তখন অনেক ছোট, আমি তখন ছিলাম না ওখানে, আসলে গ্রামে ছিলাম না। একদিন ভোরবেলা আমার ছোট মামি শীতের বেলা, মানে শীতের সকালে, সে আমাদের গ্রামের বাসায় তো সবাই অনেক ভোরবেলা ওঠে। তো ছোট মামি অনেক ভোরবেলা ওঠে, সে আমার দিদার থেকে অনেক আগে ওঠে। তো ভোর বলতে সেদিন আমার মামি প্রায় 5:30 6টা এরকম সময় উঠছে। মানে শীতের সময় যতই তারা, মানে গ্রামের মানুষরা অনেক সকাল সকাল ওঠো, শীতের সময় অতটা সকালেও কেউ ওঠে না। তো 5:30 6টা মানে অনেক সকাল শীতে। তো আমার মামি উঠছে উঠান ঝাড় দেওয়ার জন্য, এবং তখন আমার মানে গোয়ালঘর ছিল তখন আমাদের, গোয়ালঘরের গরু, সে মানে গরু আনতে যাবে।
তো ঝাড় দেওয়ার জন্য উঠছে, মানে উঠানটা ঝাড় দেওয়ার জন্য সে উঠে দেখে কি আমার ছোট মামি দেখে যে আমার বড় মামা খালি গায়ে একটা পিঁড়ির উপর বসে আছে, মানে পিছন ঘুরে বসে আছে। তো এত শীতের বেলা, এত শীতের মধ্যে একটা লোক লুঙ্গি পরে পিছন ঘুরে কিভাবে বসে থাকতে পারে, এটা হচ্ছে এক নাম্বার কথা। তো আমার মামির এই জিনিসটা দেখে খটকা লাগছে যে ছোট মামি দেখে যে বড় মামা লুঙ্গি পরে মানে খালি গায়ে পিছন ঘুরে বসে আছে এই কনকনে শীতের মধ্যে। তখন মামি জোরে করে ডাক দিয়েছে, কি ব্যাপার দাদা, আপনি এই শীতের মধ্যে এরকমভাবে বসে আছেন কেন, খালি গায়ে, ঠান্ডা লাগতেছে না আপনার? হ্যাঁ। তখন পিছন ঘুরে বড় মামা উত্তর দিল যে আমি আসি, তুই আমাকে জ্বালাস না, এখান থেকে যা। মামিকে এরকম কথা বললো মামা হুট করে, মানে অনেক রাগে, হ্যাঁ, অনেক রাগান্বিত ভাবে এই কথাটা বললো যে আমি এখানে বসে আছি, তুই আমাকে জ্বালাস না, এখান থেকে যা। তখন আমার ছোট মামি বললো যে দাদা আপনি এভাবে কেন কথা বলতেছেন? তখন খেপে গিয়ে আরো জোরে বলছে, তোকে আমি যেতে বললাম না, তুই যা, এখান থেকে যা, এরকম করে ধমক দিল। তখন আমার মামি তখন বড় মামার রুমে গেছে, বড় মামিকে বলতে যে এরকম করতেছে বড় মামা। হ্যাঁ। তো ছোট মামি তখন বড় মামির রুমে যখন যায়, বড় মামি রুমে যখন দরজায় নক করে, তখন বড় মামি দরজা খোলে। বললাম যে কি ব্যাপার রূপা, এত সকালবেলা কি হয়েছে তোমার, কি? তখন ছোট মামি বলল যে তার আগে আপনি এটা বললেন যে দাদা ওখানে খালি গায়ে বসে আছে কিসের জন্য এত শীতের মধ্যে? আমি বললাম যে আপনি খালি গায়ে বসে আছেন কেন দাদা, আপনার ঠান্ডা লাগতেছে না? তো আমাকে ধমক দিল। তখন বড় মামি বলতেছে কি বলতেছো তুমি, উনি তো শুয়ে আছে। তখন বলছে কি? বলছে হ্যাঁ শুয়ে আছে, তো বাইরে কিভাবে থাকবে? তখন ছোট মামি বলতেছে কি বললেন আপনি? তখন রুমের মধ্যে দেখে যে বড় মামা ঘুমাচ্ছে। তখন ছোট মামি ভয় পাইছে যে দাদা যদি এখানে থাকে, আমি বাইরে কে দেখলাম, বাইরে ওটা কে? দাদার মতো পিছন ঘুরে বসে আছে এই সকালবেলা, দরজা জানলা সব বন্ধ। তখন সে দৌড়ায় গেছে, হ্যাঁ, দৌড়ায় গিয়ে দেখেছে কিছু নাই, ওখানে কোনো লোক নাই, কোনো মানুষ নাই, কেউই নাই, জায়গাটা খালি পুরো। তো এই জিনিসটা একটা ঘটছে আমার ছোট মামির সাথে, যেটা মানে ছোট মামি এখনো ভয় পায় বলতে গেলে, যে সে পরে শিউরে উঠছে যে এটা কে ছিল, এটা তো কোনো মানুষ থাকার কথা না, এত সকালবেলা এই ঠান্ডার মধ্যে এরকম খালি গায়ে, একদম আমার বড় মামার মতো দেখতে, এরকম কোনো মানুষ তো থাকার কথা না, কারণ মামা তো আমার একটাই। তো মামি এটাই বললো যে তোমার বড় মামার মতো এরকম দেখতে, আমি ভয় পাইছিলাম যে এটা তো কোনো মানুষ হওয়ার কথা না এই সকালবেলা, কারণ পরক্ষণেই একটা মানুষকে দেখলাম যে সে শুয়ে আছে, সে আবার কিছুক্ষণ আগে বাইরে এই ঠান্ডার মধ্যে কিভাবে যায়, ঘুমাই আছে, বড় মামা ঘুমাইছিল। তো এই জিনিসটা হচ্ছে তার খুব মানে সে ভয় পাইছে আর কি। তো এই হলো আমার ঘটনা, অনেক বড় হয়ে গেছে জানি, কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটছে, যেটা আমি আজ আপনাদের শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও কোনো ঘটনা আমি সংগ্রহ করতে পারলে, বা আমার সাথে যদি ঘটে থাকে, আমি যদি কালেক্ট করতে পারি, আমি আপনাদের সামনে আবার ঘটনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।